গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশচোরা মেঘ পর্ব ২। একটা ব্যাপার খুবই খারাপ করেছে। দেখতে রাজপুত্র নয়, সেটা আগেই বলে দিচ্ছি। চেহারা মোটামুটি, তবে ভালো ফ্যামিলির ছেলে। ঢাকায় নিজের বাড়ি, পুরনো ধরনের বাড়ি। তবে ময়মনসিংহ শহরে বিরাট বাড়ি। ৪ বোন, ৩ ভাই। ছোট বোনের বিয়ে হয় নাই, ভাইরা সবাই স্ট্যাবলিশ। ছেলে করে কি? এখনো কিছু করে না, মাত্র তো পাস করল। তবে পারিবারিক যে অবস্থা অবস্থা যা, কিছু না করলেও হেসে খেলে ২-৩ পুরুষ কেটে যাবে। ওদের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? আমার আপন ফুফাতো ভাই। আমি আপনি আপনার মেয়ের একটা ছবি দিবেন, বাকি যা করার আমি করব। আরও ছেলে আছে আমার হাতে, নো প্রবলেম। ভালো কথা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার ২ ধরনের ছবিই দিবে। আচ্ছা, দিব, ছবি দেব। যদি মেয়ে দেখতে চান কোনো অসুবিধা নাই, যেখানে বলবেন। কালার ছবি ঘরে নয়, স্টুডিওতে তুলতে হবে। তুলে ফেলুন, কালারের যুগ এখন। বিয়ের ওই আলাপ আলোচনার পর বাড়ি ছাড়ার প্রসঙ্গ চাপা করে এলো। ২ মাসের ভাড়াও হাজী সাহেব চাওয়া বন্ধ করলেন। অবশ্য ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, তবু মনে সন্দেহ, আবার বাড়ি ছাড়ার প্রসঙ্গ ওঠে কিনা। হাজী সাহেব ফেরুজকে বেরোতে দেখেও কিছু বললেন না। বিষণ্ণ ভঙ্গিতে বসে রইলেন। ফিরোজ এগিয়ে এলো। রোদটা পাচ্ছেন? জি, খুব ভালো। শরীরে ভিটামিন ডি প্রডিউস হচ্ছে। ওই ছেলের ব্যাপারে তো আর কোনো খবর দিলেন না? ছবি ছবি চাচ্ছে তো। ছবি তো তুলে রেখেছি, চান না তাই? কি মুশকিল, চাইব না কেন? যান, নিয়ে আসুন। আজ ছেলের বড় ভাইয়ের সঙ্গে আমার দেখা হবার সম্ভাবনা আছে। দেখা যে হবেই তা বলছি না, একটা প্রবাবিলিটি। ছবি রেখে ফিরোজের মন উদাস হয়ে গেল। ভারী মিষ্টি চেহারার একটা মেয়ে, চোখ ছলছল করছে। হাজী সাহেবের মেয়েগুলি বোরকা পরে। ফিরোজ এদের মুখ কখনো দেখেনি, ভাগ্যিস দেখেনি। দেখলেই এ বোরকাওয়ালির প্রেমে পড়ে যেতে হতো। আপনার মেয়ে তো খুবই রূপবতী। হাজী সাহেব কিছু বললেন না। ফিরোজ বলল, এরকম একটা মেয়ের বিয়ে নিয়ে কেউ চিন্তা করে? আশ্চর্য। হাজী সাহেব ক্লান্ত গলায় বললেন, অন্য সমস্যা আছে। কি সমস্যা? ওর পায়ে একটু দোষ আছে। কি দোষ? পোলিও হয়েছিল। বলেন কি? হাঁটা চলায় কোনো অসুবিধা নাই? না না, হাঁটা চলায় কোনো অসুবিধা নাই। ফিরোজের অসম্ভব মন খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড ইচ্ছা হতে লাগলো বলে ফেলে, এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। শেষ পর্যন্ত বলল না। তার আবেগ দীর্ঘস্থায়ী হয় না। আমি টাকা পয়সা যথেষ্টই খরচ করব। এই মেয়েটা আমার খুব আদরের। যদি একটা ভালো ছেলে দিতে পারেন। আপনিই নিশ্চিন্তে থাকুন। ফিরোজ লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল। যদিও তার খুব মন খারাপ ছিল, রাস্তায় নেমে মন ভালো হয়ে গেল। কি সুন্দর ঝকঝকে রোদ, ঘন নীল আকাশ, বাতাস কত মধুর। বেঁচে থাকার মতো আনন্দ আর কি হতে পারে? ফিরোজ হাঁটছে ফুর্তির ভঙ্গিতে। কোনো কাজকর্ম নেই, চিন্তা করতেই ভালো লাগছে। যদিও উল্টোটাই হওয়া উচিত ছিল। তার ফুর্তির মূল কারণ হচ্ছে পকেট একেবারে ফাঁকা নয়, ৮৩০ টাকা আছে। এতগুলো টাকা পকেটে নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। দুশ্চিন্তা মানেই পেপটিক আলসার, ক্ষুধামন্দা, অনিদ্রা। এর চেয়ে হাসি মুখে ঢাকার রাস্তায় হাঁটা অনেক ভালো। ঢাকার রাস্তাগুলি এখন বেশ সুন্দর, হেঁটে বেড়ানোর জন্য এবং ভিক্ষা করবার জন্য আদর্শ। ফুটপাতে ভিক্ষুকরা কি সুন্দর ঘরবাড়ি, ঘর সংসার সাজিয়ে ভিক্ষা করছে। ফিরোজ এই মুহূর্তে কৌতূহলী হয়ে একটা ভিক্ষুক পরিবারকে দেখছে। এক বুড়ো দুপাশে দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে।
তাদের একটু পেছনেই ইটের চুলোয় রান্না হচ্ছে। ঘোমটা দেওয়া গৃহস্থ প্যাটার্নের একটা মেয়ে মাটির হাঁড়িতে চাল দিচ্ছে। এই পরিবারটির চোখে মুখে দুঃখ বেদনার কোনো ছাপ নেই, বরং বুড়োর মুখে একটা প্রশান্তির ভাব আছে। বাচ্চা দুটি একটু পরপর দাঁত বের করে হাসছে। ফিরোজ কি মনে করে একটা চকচকে ৫ টাকার নোট বুড়োর থালায় ফেলে দিল। ভিখিরিরা এ জাতীয় ঘটনায় আবেগে উদ্বেলিত হয়। এই বুড়ো নিস্পৃহ ভঙ্গিতে নোটটা নিজের বুক পকেটে রেখে দিল। খুবই বুদ্ধিমানের কাজ। থালায় একটা নোট থাকলে পয়সা কড়ি পড়বে না। ফিরোজের আফসোসের সীমা রইল না। টাকাটা জলে গেল। দাদা সাজবার কোনো প্রয়োজন ছিল না। অদূর ভবিষ্যতে তাকে যদি এরকম টিনের থালা নিয়ে বসতে হয় এবং কেউ যদি একটা ৫ টাকার চকচকে নোট ফেলে দেয়, তাহলে সে আনন্দের এমন প্রকাশ দেখাবে যে চারদিকে লোক জমে যাবে। দর্শকদের আনন্দের জন্যে সে বাদল লাফ দিতেও রাজি আছে। বাচ্চা দুটির মধ্যে কি কারণে জানি মারামারি লেগেই আছে। দুজনই এলোপাথারি কিল ঘুষি বাড়ছে। একজন মনে হচ্ছে খামচি বিশারদ, এক একবার খামচি দিয়ে ছাল চামড়া নিয়ে আসছে। জমার দৃশ্য। কিন্তু বুড়োর এ দৃশ্যেও কোনো ভাবান্তর হচ্ছে না। সন্ন্যাসীর নিলিপ্ততা নিয়ে সে বসে আছে। রন্ধনাটা ঘোমটা দেওয়া মেয়েটিও কিছু বলছে না। ফিরোজের ইচ্ছা করছে একটু দূরে দাঁড়িয়ে এই পরিবারটিকে দেখে দেখে দুপুরটা কাটিয়ে দেয়। সেটা করা ঠিক হবে না। লোকে অন্য অর্থ করবে। যে মেয়েটি রাঁধছে তার বয়স অল্প, মুখে লাবণ্য এখনো খানিকটা আছে। এ মেয়ের আশেপাশে দীর্ঘ সময় থাকার একটি মানেই হয়। বুড়ো যে ৫ টাকা পেয়েও বিরস মুখে বসে রইল তার মানেও এই, বুড়ো অন্য কিছু ভেবে বসেছে। ফিরোজ মগবাজারের দিকে লম্বা লম্বা পা ফেলতে লাগল। এখন সে যাবে তাজিনদের বাসায়। তাজিন তার বড় বোন মগবাজার ওয়্যারলেস কলোনিতে থাকে। ফিরোজের যখন টাকা পয়সার টানাটানি হয় তখন দুপুরে এ বাড়িতে খেতে আসে। কেমন আছিস রে আপা? তোর পুত্রকন্যারা কোথায়? বাসা একেবারে খালি মনে হচ্ছে। তাজিন মুখ অন্ধকার করে রাখল। হয়েছে কি, কথা বলছিস না কেন? কর্তার সঙ্গে আবার ফাইটিং নাকি? তাজিন থমথমে গলায় বলল, তুই কি একটা মানুষ না অন্য কিছু? কেন? রুমি এত করে বলে দিল তার জন্মদিনে আসার জন্য, তুই আসতে পারলি না। মেয়ে কাঁদতে কাঁদতে অস্থির। বাচ্চাগুলি তোকে এত পছন্দ করে, আর তুই এরকম করলি? ভালোবাসার দাম দিতে হয় না? খুব কেঁদেছিল। জিনিসপত্র ফেলে ছড়িয়ে একাকার করেছে। শেষে তোর দুলাভাইকে পাঠালাম তোর খোঁজে। আপা, কি হয়েছে জানো? আমাদের এক কলিগ। চুপ, আর মিথ্যা কথা বলতে হবে না। ভাত খেতে এসেছিস, খেয়ে বিদায় হ। আজ তোদের রান্না কি? তাজিন জবাব না দিয়ে টেবিলে ভাত বাড়তে লাগল। তোদের টেলিফোন ঠিক আছে আপা? আছে। তুই রেডি কর সবকিছু, আমি টেলিফোন করে আসছি। দারুণ একটা খবর আছে, আগামী সপ্তাহে বিয়ে করছি। এই দারুণ খবরেও তাজিনকে বিচলিত মনে হলো না। বিশ্বাস হচ্ছে না? এই নে, মেয়ের ছবি দেখ। কি, এখন বিশ্বাস হচ্ছে? ফিরোজ টেলিফোন করতে গেল। বিকরিম সাহেবকে জিজ্ঞেস করবে মতির কাজটা করেছে কিনা। বিকরিম সাহেবকে পাওয়া গেল। তিনি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, কে, ফিরোজ সাহেব নাকি? আমার কি সৌভাগ্য, গলা চিনে ফেলেছেন। ঠাট্টা করছেন নাকি ভাই? পাগল হয়েছেন? আপনার সঙ্গে কি আমার ঠাট্টা সম্পর্ক? আমার চিঠিটা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। বহু কষ্টে ব্যাটার ঠিকানা বের করতে হয়েছে। কি বলেছেন উনি? আপনার পার্সোনাল টাচওয়ালা পেন্সিলের চিঠিতে পড়ে মুখ বিকৃত করে বলল, তুই করিম, এই শালা আবার কেউ? আমার কাছে
পেন্সিলে চিঠি চিঠি লেখে, আজ পদ্মা তো কম না। করিম সাহেব বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। সামলে নিয়ে মেঘস্বরে বললেন, ফিরোজ সাহেব, একটা কথা শুনো। বলুন। কেন সব সময় এরকম উল্টাপাল্টা কথা বলেন? সত্যি কথা বলছি, শুধু শুধু মিথ্যে কথা বলবো কেন? ওই ভদ্রলোকের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আপনি তার কাছে এখনো যান। তিনি ঠিকানা বদলেছেন। এখন থাকেন রামকৃষ্ণ মিশন রোডে। ও আচ্ছা। আপনি গেলেই উনি আপনাকে কাজ দিবেন। মেনি থ্যাঙ্কস। ফিরোজ সাহেব। জি। আচার আচরণ সাধারণ মানুষের মতো করার চেষ্টা করুন। ইয়ার কি ফাজলামি তো যথেষ্ট করলেন। বয়স কত আপনার? ৩৫। বয়স তো মাশাল্লাহ কম হয়নি। আর একটা কথা। বলুন, শুনছি। ফখরুদ্দিন সাহেবের বাড়িতে একবার যাবেন। কেন? ওনার মেয়ে টেলিফোনে আপনাকে চাচ্ছিল। বলেন কি? কিরকম গলায় চাইল? কিরকম গলায় মানে? প্রেম প্রেম গলা না রাগ রাগ গলা? বেকরিম সাহেব তার উত্তর দিলেন না। টেলিফোন নামিয়ে রাখলেন। রাগে তার গা জ্বলে যাচ্ছে। ফিরোজ হৃষ্টচিত্তে খেতে বসল। প্রচুর আয়োজন। টেবিলের দিকে তাকালেই মন ভরে যায়। সিরিয়াস এক বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেছে। বুঝলে আপা? একেবারে লতকালক্কি প্রেম। তাজিন কিছু বলল না। একটা বিশাল আকৃতির সরবটি ভাজা ফিরোজের পাতে তুলে দিল। ওই মেয়ে আমার খোঁজে দিনে ৪ বার ৫ বার করে অফিসে টেলিফোন করেছে। বি করিম সাহেবের কান ঝালাপালা। সত্যি সত্যি বলছিস? এই যে মাছ হাতে নিয়ে বলছি। বাঙালির ছেলে মাছ হাতে নিয়ে মিথ্যা কথা বলে না। মেয়েটার নাম কি? অপলা। বিয়ের পর অপা করে ডাকবে। অপলা শব্দটির মানে কি জানিস নাকি? জানি না। মেয়েটিকে ছবিতে যেরকম দেখাচ্ছে আসলেই কি সেরকম সুন্দর? ফিরোজ ভাত মাখতে মাখতে বলল, তুই একটা মিস্টেক করে ফেললি রে আপা। ছবির মেয়ে আর ওই মেয়ে দুই ভিন্ন ব্যক্তিত্ব। তুই গুবলেট করে ফেলছিস। তাজিন রাগ করতে গিয়েও করতে পারল না। তাদের ৫ বোনের পর এই এক ভাই। আদরে আদরেই ওর মাথা নষ্ট হয়েছে। জীবনে কিছুই করল না। কোনোদিন যে করতে পারবে তাও মনে হচ্ছে না। ফিরোজ, বল, সবটাই কি তোর কাছে একটা খেলা? খেলা হবে কেন? তাজিন আর কিছু বললে না। ফিরোজের খাওয়া দেখতে লাগল। কেমন মাথা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। গাল ভর্তি দাড়ি। হঠাৎ দাড়ি রাখার শখ হলো কেন? কি জন্য? কে বলবে? জিজ্ঞেস করলে অদ্ভুত কিছু বলতে চেষ্টা করবে। ইদানিং আর ফিরোজের কথায় তার হাসি আসে না। রাগ ধরে যায়। চর মারতে ইচ্ছা করে। দাড়িতে আমাকে কেমন লাগছে রে আপা? ভালো। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ভাব চলে এসেছে না? তাজিন কিছু বলল না। রবীন্দ্রনাথের মুখের গঠনের সাথে আমার মুখের গঠনের অদ্ভুত মিল আছে। চুলদাড়িগুলি আরেকটু লম্বা হোক, দেখবি। তখন কি করবি? একটা আলখেল্লা নিবি? এটা মন্দ বলিসনি আপা। একটা আলখাল্লা কিনলে হয়। রেডিমেড বোধহয় পাওয়া যায় না। অর্ডার দিয়ে বানাতে হবে। তারপর সেই আলখাল্লা পরে বাংলা একাডেমির কোনো একটা অনুষ্ঠানে গিয়ে সবাইকে ভরকে দিব। চারদিক ফিসফাস শুরু হবে। গুরুদেব এসে গেছে। চুপ কর তো দেখি। সরি, আমার তো আবার মনেই থাকে না তুই বাংলার ছাত্রী। দে, একটা পান দে। চমন বাহার থাকলে চমন বাহার দিয়ে দে। অপলা যেবার ক্লাস 8-এ বৃত্তি পেল, সেবার তার বাবা তাকে চমৎকার একটা উপহার দিয়েছিলেন। লিসবন থেকে কেনা মরক্কো চামড়ায় বাধাই করা ৫০০ পাতার বিশাল একটা খাতা। মলাটে একটা স্প্যানিশ নর্তকীর ছবি। চামড়ায় এত সুন্দর ছবি কি করে আঁকা হলো কে জানে। দেখলে মনে হয় মেয়েটি চামড়া ফুঁড়ে বের হয়ে এসে নাচা শুরু করবে। ভেতরের পাতাগুলির রং মাখনের মতো। কি মসৃণ।
প্রতিটি পাতায় অপূর্ব সব জলছাপ, গাছপালা, নদী, আকাশের মেঘ। ফখরুদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন, উপহারটি মনে হয় খুব পছন্দ হয়েছে। আনন্দে অপলা চোখে পানি এসে গিয়েছিল। সে নিজেকে সামলে গাঢ় গলায় বলল, হ্যাঁ, এখন থেকে এই খাতায় গল্প, কবিতা, নাটক এইসব লিখবে। এসব তো আমি লিখতে পারি না বাবা। লিখতে লিখতেই লেখা হয়, চেষ্টা করবে। ওইসব না পারো, জীবনের বিশেষ বিশেষ ঘটনা লিখে রাখবে। এই যে তুমি বৃত্তি পেলে, এটা তো একটা বড় ঘটনা। সুন্দর করে এটা লিখবে। তারপর তোমার যখন অনেক বয়স হয়ে যাবে, চুল হবে সাদা, চোখে ছানি পড়বে, তখন ওই খাতাটা বের করে পড়বে, দেখবে কত ভালো লাগে। আমি কোনোদিন বুড়ো হব না বাবা। তাই বুঝি? ফখরুদ্দিন সাহেব খড় কাঁপিয়ে অনেকক্ষণ ধরে হাসলেন। চমৎকার সেই খাতায় প্রথম 1 বছর অপলা কিছু লিখল না। তার অনেকবার লিখতে ইচ্ছে করল, কলম নিয়ে বসল, কিন্তু শেষ পর্যন্ত সুন্দর পাতাগুলি নষ্ট করতে ইচ্ছে করল না। সে খাতা খুলে রেখে মনে মনে পাতার পর পাতা লিখে যেতে লাগল। অনেক লেখা পছন্দ হলো না, সেগুলো মনে মনে কেটে নতুন করে লিখল। ক্লাস 9-এ হাফ ইয়ারলি পরীক্ষার শেষ দিনে সে প্রথমবারের মতো লিখল। সাধু ভাষায় লেখা সেই অংশটি এই, আজ আমার পরীক্ষা শেষ হইয়াছে। আমার মনে কেন কোনো আনন্দ হইতেছে না। পরীক্ষা বেশ ভালো হইয়াছে, তবে কেন আমার আনন্দ হইতেছে না আমি সঠিক জানি না। মাঝে মাঝে খুব আনন্দের সময় আমার দুঃখ লাগে, আমি কাঁদিয়া ফেলি। গত বছর আমরা নেপালের পোখরা নামক একটা স্থানে গিয়াছিলাম। চারদিকে বিশাল পাহাড়, কত সুন্দর দৃশ্য। বাবা এবং মার মনে কত আনন্দ হইল। বাবা ক্যামেরা দিয়া একের পর এক ছবি তুলিতে লাগিলে, কিন্তু কোনো কারণ ছাড়াই আমার মনে খুব দুঃখ হইল, গলা ভার ভার হইল, চোখ দিয়া পানি আসিতে লাগল। ভাগ্যিস কেহ দেখিতে পারে নাই। অপলার খাতাটি ক্রমে ভরে উঠতে লাগল। ক্লাস 10-এ উঠে প্রথম গল্প লিখল। বয়সের সঙ্গে তার গল্পটি মিশ খায় না। গল্পের নাম রাজনর্তকী। গল্পের বিষয়বস্তু 15 বছরের মেয়ের কলমে ঠিক আসার কথা নয়। শুরুটা এরকম, রাজনর্তকী। মহিমগড়ের রাজপ্রাসাদে থাকে এক নর্তকী। রাজসভাতে গান করে, নাচে। তার নাচ যেই দেখে সেই মুগ্ধ হয়। সে রাজসভায় একদিন এলেন ভিনদেশী এক কবি। তিনি নর্তকীর নাচ দেখে মুগ্ধ হলেন। হাত জোর করে বললেন, দেবী, আমি কি আপনার নাম জানতে পারি? নর্তকী হাসি মুখে বলল, আমার নাম অবলা। দেবী, আমি কি নির্ভীতে আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, পারুন। আসুন গোলাপ বাগানে। তারা দুজন গোলাপ বাগানে গেল। ফুলে ফুলে চারদিক আলো হয়ে আছে। রাজনর্তকী অপলা বলল, কি আপনার নিবেদন কবি? আপনি আমার কাছে কি চান? যা চাই তাই কি আমি পাব? এত বড় সৌভাগ্য সত্যিই কি আমার আছে? তা তো বলতে পারছি না। আগে আমাকে বলতে হবে আপনি কি চান। আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখতে চাই। বেশ তো, লিখুন। আপনার অপূর্ব দেহ সুষমা নিয়ে একটা কবিতা লিখতে চাই। বেশ তো, আপনার অপূর্ব দেহ সুষমা নিয়ে একটা কবিতা লিখতে চাই। বেশ তো, কিন্তু দেবী, তার জন্য আপনার দেহটিকে তো আমার দেখতে হবে। দেখতেই তো পাচ্ছেন, পাচ্ছেন না? না, পাচ্ছি না। আপনার অপূর্ব দেহটি আড়াল করে রেখেছে কিছু অপ্রয়োজনীয় পোশাক। এগুলি খুলে ফেলি। পোশাক আপনার জন্য বাহুল্য। এত সুন্দর একটি শরীরকে পোশাক ঢেকে রাখবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। সে খানিকক্ষণ ভাবল, তারপর একে একে খুলে ফেলল সব। শুধু গলায় রইল একটা চন্দ্রহার। সে চন্দ্রহারও খুলে ফেলতে গেল, কিন্তু কবি চেঁচিয়ে উঠলেন, না না, চন্দ্রহার খোলার দরকার নেই। চন্দ্রহার সরিয়ে ফেললে দেহের সমস্ত সৌন্দর্য একসঙ্গে আমার চোখে এসে পড়বে।
আমি তা সহ্য করতে পারব না। গলায় শুধুমাত্র চন্দ্রহার পরে সে বাগানে হাঁটতে লাগল। আর রাজকবি একটা গাছের ছায়ায় তার কবিতার খাতা নিয়ে বসলে। আকাশ ঘন নেই, সূর্য তার হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বাতাসে সেই হলুদ ফুলের নেশা ধরানো গন্ধ। গাছে গাছে পাখি ডাকছে। গল্পের শেষ অংশ বেশ নাটকীয়। হঠাৎ বাগানে প্রবেশ করলেন রাজা। এ অদ্ভুত দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন। রাজনর্তকী অপলার মৃত্যুদণ্ড হল। কবির চোখ অন্ধ করে দেওয়া হল। কবি অন্ধ কবি পথে পথে ঘুরে বেড়ান এবং নর্তকীটিকে নিয়ে গীত রচনা করেন। অপূর্ব সব গীত। তিনি নিজেই তাতে সুর দেন, নিজেই গান। বনের পশু পাখিরা পর্যন্ত সেই গান শুনে চোখের জল ফেলে। পরবর্তী কয়েক পৃষ্ঠা জুড়ে কবির লেখা গীত। গীতগুলি গদ্যের মতো সরল নয়, ছেলে মানুষই ছড়া। এ লেখার পর প্রায় ২ বছর আর কিছু লেখা হয়নি। ২ বছর পর হঠাৎ লেখা আমার জীবন। গদ্য এখানে অনেক স্বচ্ছ, গতিময়। হাতের লেখাও বদলে গেছে। আগের গোটা গোটা হরফ উধাও হয়েছে। এসেছে পেঁচানো ধরনের অক্ষর। আগের কোনো লেখার কোনো রকম কাটাকুটি নেই। মনে হয় আগে অন্য কোথাও লিখে পরে খাতায় তোলা হতো। আমার জীবন লেখাটিতে প্রচুর কাটাকাটি। আমার জীবন। আমি কি খুব বুদ্ধিমতী? মনে হয় না। কেউ কোনো হাসির কথা বললে আমি বুঝতে পারি না। আজ সবাই বড় খালার বাসায় আমাকে নিয়ে ঠাট্টা করছিল। এটা যে ঠাট্টা আমি বুঝতে পারিনি। কি নিয়ে কথা হচ্ছে তাও বুঝতে পারছি না। অবাক হয়ে সবার মুখের দিকে তাকাচ্ছি। বড় খালার মেয়ে বিনু হেসে গড়িয়ে পড়ছে। আমি অবাক হয়ে বললাম, আমি তো কিছু বুঝতে পারছি না। বড় খালা বললেন, কম বোঝাই তোমার জন্য ভালো। বেশি বুঝলে বা বেশি বুঝতে চাইলে ঝামেলায় পড়বে। আমি এই কথারও কোনো মানে বুঝলাম না। মন খারাপ করে বাসায় চলে এলাম। সারা দুপুর ভাবলাম। তখন একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো। আমার বাবা মা ছাড়া কেউ আমাকে পছন্দ করেন না। যেমন বড় খালা, তিনি ছোট খালার ছেলে মেয়েকে তুই করে বলেন। মেজ খালার ছেলে মেয়েকে তুই করে বলেন। আমাকে বলেন তুমি করে। সন্ধ্যাবেলায় বাবাকে আমি এই কথাটা বললাম। বাবা চট করে খালাদের উপর রেগে গেলেন এবং বলতে লাগলেন, যাও কেন ওদের বাসায়, আর যাবে না। ওরা ওই বাড়িতে আসবে না। দারোয়ানকে বলে দিব যেন গেট খোলা না হয়। বাবারা যেমন চট করে ওঠে তেমনি চট করে নেমে যায়। এবার তা হলো না। কি লজ্জার কাণ্ড। পরদিন সকালবেলা বাবা বড় খালাকে টেলিফোন করে বললেন, আপনি সবাইকে তুই তুই করে বলেন। আমার মেয়েটাকে তুমি বলেন কেন? ভাগ্যিস বাবার এসব কাণ্ড কারখানা মা জানতে পারেননি। জানলে খুব মন খারাপ করতেন। মার হার্টের অসুখ খুব বেড়েছে। নড়াচড়াই করতে পারেন না। এই অবস্থায় মন খারাপ করার মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া উচিত না। কিন্তু বাবা এসব কিচ্ছু শুনবে না। যা তার মনে আসে তাই করবে। আমার মাঝে মাঝে মনে হয় মার এই অসুখের মূল কারণ হয়তোবা বাবা। কি লিখছে আবোল তাবোল। হার্টের অসুখের কারণ বাবা হতে যাবেন কেন? তার মতো ভালো মানুষ কজন আছে? আজ অনেক দিন পর অপলা তার খাতা নিয়ে বসেছে। কোনো কিছু লেখার উদ্দেশ্যে নয়, পুরানো লেখায় চোখ বুলানোর জন্য। রাজনর্তকী গল্পটি সে পড়েছিল। এরকম একটা অদ্ভুত গল্প এত অল্প বয়সে সে কেন লিখেছিল ভাবতে ভাবতে লজ্জায় গাল লাল হয়ে উঠল। এই গল্পটি ছিঁড়ে ফেলতে হবে। কিন্তু খাতা থেকে পাতা ছিঁড়তে মায়া লাগে। এই গল্পটি এখন ভালো লাগছে না। আজ থেকে ২০ বছর পরে হয়তোবা ভালো লাগবে। আফা, অপলা চমকে উঠল। রমিলা যে উঠে এসে তার পিছনে দাঁড়িয়ে আছে সে লক্ষ্যই করেনি। আসলে নিচে ডাকে কে? ওই যে দাঁড়িয়ালা লোকটা ঘর ঠিক করে যে। ও আচ্ছা, বসতে বলো, আমি আসছি।
রমিলা গেল না, দাঁড়িয়ে রইল। অপলা শান্ত স্বরে বলল, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? আজকে দুপুরে কিছু খাইবেন না আফা? খিদে ছিল না। অহন একটু নাস্তা পানি আনি। আনো। আর ওই লোকটাকে আগামীকাল আসতে বলো। আমার নিচে নামতে ইচ্ছে করছে না। যে আসা। ফিরোজ ঘড়ি আনতে ভুলে গিয়েছে, কাজে কতক্ষণ পার হয়েছে বলতে পারছে না। এই আধুনিক বাসার ঘরটিতে কোনো ঘড়ি না, সাধারণত থাকে কোকিল ঘড়ি বা এই জাতীয় কিছু। 1 ঘন্টা পার হলেই খুট করে দরজা খুলে একটা কোকিল বের হয়, কুকু করে মাথা ধরিয়ে দেয়। সময় পার হয়ে যাচ্ছে, ব্যাপারটাই যন্ত্রণাদায়ক। এর মধ্যে কুকু করে কেউ যদি সেটা মনে করিয়ে দেয়, তাহলে আরো খারাপ লাগার কথা। ঘড়ি চলবে নিঃশব্দে। কেউ জানতে চাইলে সময় দেখবে। যদি কেউ জানতে না চায়, তাকে জোর করে জানানোর দরকার কি? অ্যাশট্রেতে 4টি সিগারেট পড়ে আছে। এ থেকে বলা যেতে পারে 50 মিনিটের মতো পার হয়েছে। 50 মিনিট অবশ্য একজন রাজকন্যার দর্শন লাভের জন্য যথেষ্ট নয়। রাজকন্যাদের জন্য 50 ঘন্টা বসে থাকা যায়। পর্দা সরিয়ে রমিলা ঢুকল, দাঁত কেলিয়ে বলল, আফা আসতেছে। ফিরোজ মনে মনে বলল, ধন্য হলাম। রাজকন্যার আগমন বার্তা নগিব ঘোষণা করলে। এখন সম্ভবত জাতীয় সঙ্গীত বাজবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফিরোজ সাহেব, আপনি কি ভালো আছেন? জি, ভালো। আপনি ওই দিন এসেছিলেন, আমার মনটা খারাপ ছিল, নিচে নামতে ইচ্ছা করছিল না। আপনি কিছু মনে করেননি তো? না না, কিচ্ছু মনে করিনি। একা একা বসে থাকতে আমার ভালোই লাগে। আপনার ওই কাজের ব্যাপারটা নিয়ে বাবার সঙ্গে আলাপ করেছিলাম, তিনি ওকে বলেছিলেন। প্রথম তো আপনি নো বলে দিয়েছিলেন, আবার কেন? আপনার চাকরি চলে যাবে বলেছিলেন যে তাই। আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? ফিরোজ বসল। বসতে গিয়ে মনে হলো এ মেয়েটি বসবে না, কথা বলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে কোনোভাবেই হোক বুঝিয়ে দিবে, তুমি আর আমি এক আসনে পাশাপাশি বসতে পারি না, সেটা শোভন নয়। কিন্তু অবাক কাণ্ড, মেয়েটি বসল। ফিরোজ বলল, আমি অবশ্য খুব ভয়ে ভয়ে এসেছি। ভেবেছি আপনি গালাগালি করবার জন্য আমাকে ডেকেছে। কি আশ্চর্য, গালাগালি করব কেন? যেদিন আপনি আমার কাজ বন্ধ করে দিলেন, সেদিন রাগ করে আপনাদের একটা দামি কাপ ভেঙে ফেলেছিলাম। তাই নাকি? বাহ, বেশ তো। আপনি জানতেন না? অপলা অবাক হয়ে বলল, সামান্য কাপ ভাঙার ব্যাপারে আমি জানব কেন? ও আচ্ছা। আপনি যেদিন ইচ্ছা কাজ শুরু করতে পারেন, যে কোনো প্রয়োজনে আমাদের ম্যানেজার বাবুর সঙ্গে কথা বললেই হবে। আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, নিচে সাধারণত নামি না। কিসের এত পড়াশোনা? অনার্স ফাইনাল। ও আচ্ছা। আপনাকে অবশ্য অনার্স ফাইনালের ছাত্রী মনে হয় না, মনে হয় কলেজে টলেজে পড়ে। অপলা কিছু বললে না, তার দৃষ্টি তীক্ষ্ণ হলে ফিরোজ সেটা লক্ষ্য করল না। ফুর্তির ভঙ্গিতে বলতে লাগল, পড়াশোনা করতে করতে যদি ব্রেন টায়ার্ড হয়ে যায়, তাহলে চলে আসবে, আমি কাজ বন্ধ রেখে আপনার সঙ্গে গল্পগুজব করবে, ব্রেইন আবার ফ্রেশ হয়ে যাবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? ফিরোজ অবাক হয়ে দেখল মেয়েটির মুখ রাগে লাল হয়ে গেছে, ঠোঁট অল্প অল্প কাঁপছে। এতটা রেগে যাবার মতো কিছু কি সে বলেছে? আপনি হঠাৎ এমন রেগে গেলেন কেন? আমি অন্য কিছু ভেবে এটা বলিনি। আপনার চেয়ে অনেক রূপবতী একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় আছে। সে মেয়েটিকে আগামী সপ্তাহে আমি বিয়ে করছি। দেখুন, তার ছবি দেখুন। ফিরোজ হাজী সাহেবের মেয়ের ছবিটি দেখে টেবিলে রাখল। ভাগ্যিস ছবিটির সঙ্গে ছিল। মেয়েটি একদৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। ফিরোজ সৎ স্বরে বলল, আপনাকে গল্প করতে এখানে আসতে বলার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আশা করি এটা আপনি বুঝতে পারছেন। আরেকটি কথা,
যদি সেরকম উদ্দেশ্য থাকে তাহলে সেটা কি খুব দোষের কিছু? ভাগ্যগুণে বিরাট এক বড়লোকের ঘরে আপনার জন্ম হয়েছে। আমার ভাগ্য তেমন সুপ্রসন্ন ছিল না। তাই বলে আমি যদি আপনাকে আমার ভালো লাগে সেটা আমি বলতে পারব না। যদি বলি সেটা দোষের হয়ে যাবে। অপলা উঠে দাঁড়াও। ফিরোজ বলল, কথার জবাব না দিয়ে চলে যাচ্ছেন। আমি কাজ করব কি করব না সেটা অন্তত বলে যান। কাজ করবেন না কেন? অবশ্য আপনার ইচ্ছে না করলে ভিন্ন কথা। ফিরোজ কাজে লেগে পড়লেন। মতিনের ডিজাইন রাখল না। সম্পূর্ণ নিজের পরিকল্পনা। পছন্দ হলে হবে, না হলে হবে না। ১ সপ্তাহ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ। এর মধ্যে অপলাকে একটিবারের জন্যেও নিচে নামতে দেখা গেল না। একবার কিছু সময়ের জন্য বারান্দায় এসেছিল। ফিরোজের দিকে চোখ পড়তেই চট করে সরে গেল। অপমানিত হবার মতো ঘটনা, কিন্তু ফিরোজকে তা স্পর্শ করল না। একবার কাজে ডুবে গেলে অন্য কিছু তার মনে থাকে না। দেয়ালের ডিস্টেম্পার বদলাতে গিয়ে মনে মনে ভাবল, এ অহংকারী মেয়ে থাকুক তার অহংকার নিয়ে, আমার কিছুই যায় আসে না। ডিস্টেম্পারের রং কিছুতেই পছন্দ হচ্ছে না। তার প্রয়োজন আকাশি রং, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। হয় বেশি গাঢ় হয়ে যাচ্ছে কিংবা বেশি হালকা। কড়া হলুদ একবার দিয়ে দেখলে হয়, এতে রোদের ইফেক্ট চলে আসতে পারে। হলুদ সবার অপছন্দের রং। ঠিকভাবে ব্যবহার করতে পারলে ম্যাজিকের মতো ইফেক্ট সৃষ্টি করতে পারে। সে চতুর্থবার ডিসেম্বর বদলে আবার আগের নীল রঙে ফিরে গেল। গৃহসজ্জায় দেয়াল খুবই জরুরি। এ দেয়ালের রং ঘরকে বন্দি করে ফেলবে কিংবা মুক্তি দিবে। কাজ শেষ হবার পরও অপলা দেখতে গেল না। রমিলাকে বলল, চলে যেতে বল, আর ম্যানেজার বাবুকে বল টাকা পয়সা মিটিয়ে দিতে। দাড়িওয়ালা লোকটা আপনার পছন্দ হয়েছে কিনা জানতে চায়। পছন্দ হয়েছে, বেশ পছন্দ হয়েছে। দেখলেন না তো আফা? দেখতে ইচ্ছে করছে না। অপলা তার ২ দিন পর নিশানাথ বাবুর সঙ্গে ঘর দেখতে গেলেন। তার বিস্ময়ের সীমা রইল না। এ কি অদ্ভুত কাণ্ড! কিরকম ফাঁকা ফাঁকা, শান্তি শান্তি ভার। মেঝেতে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কার্পেটের মতো শীতল পাতি। ছোট ছোট বেতের চেয়ারে হালকা নীল রঙের গদি। চেয়ারগুলি একটা গোল সেন্ট্রাল টেবিলের চারপাশে এমনভাবে সাজানো যেন পদ্মফুল ফুটে আছে। শীতল পাটিটিকে লাগছে দিঘির কালো জলের মতো। দেয়ালে একটিমাত্র জলরং ছবি। ঘন বন, মাঝখানে একটা জলা। সেই জলার পানিতে আকাশের নীল রঙের ছায়া পড়েছে। একটা ছোট্ট মেয়ে সেই পানিতে ভাসছে। সমস্ত ঘরটায় একটা সপ্ত সপ্ত ভাব চলে এসেছে। অপলার বিস্ময় কাটতে দীর্ঘ সময় লাগল। ম্যানেজার কাকু, কেমন লাগছে আপনার কাছে? ভালোই তো। শুধু ভালোই তো? আরো কিছু বলুন। ছোকরায় লেনদার, তবে বিরাট ফক্কর। যত টাকা নিয়েছে এই ঘর করতে, এর সিকি টাকাও লাগে না। ছোকরা বিরাট 420। অপলা খিলখিল করে হেসে উঠল। এরকম শব্দ করে সে হাসে না। নিশানাথবাবু এই মেয়েটির হঠাৎই উচ্ছ্বাসের কারণ বুঝতে পারলেন না। ম্যানেজার কাকু, বলো মা। আপনি ফিরাজ সাহেবকে জানিয়ে দেবেন যে তার সাজানো ঘর আমার খুব পছন্দ হয়েছে। তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবে। দরকার কি? কাজ করেছে, পয়সা নিয়েছে। না, আপনি লিখবেন। আজই লিখবেন। কি লিখলেন সেটা আমাকে দেখিয়ে নিবেন। আচ্ছা, ঠিক আছে। ম্যানেজার কাকু, ওই ছবিটার দিকে দেখুন। ওই ছোট্ট মেয়ে পানিতে ভাসছে। আচ্ছা, মেয়েটা কি সাঁতার কাটছে না পানিতে ডুবে মারা গেছে? হবে কিছু একটা। ছবিটার মধ্যে একটা গল্প আছে, ভালো করে তাকিয়ে দেখো। আপনার মধ্যে একটা কষ্টের ভাব হবে। নিশানাথবাবু অনেকক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে বললেন, কই, আমার তো কিছুই হচ্ছে না। অপলা আবার খিলখিল করে হেসে উঠল।
ফখরুদ্দিন সাহেবের মেজাজ অল্পতেই খারাপ হয়। দেশের মাটিতে সেই মেজাজ প্রকাশের যথেষ্ট পথ থাকলেও বিদেশে সম্ভব হয় না। আজ একের পর এক যেসব কাণ্ড ঘটছে তাতে তার মাথা খারাপ হয়ে গেলেও দোষের কিছু ছিল না। কিন্তু তিনি মাথা ঠান্ডা রেখেছেন। প্লেনে তার পাশের সহযাত্রিনী অতিরিক্ত মদ্যপানের কারণে হরহর করে বমি করল। তার খানিকটা এসে পড়ল তার গায়ে। তিনি মুখ বিকৃত করে বললেন, ইটস অল রাইট। এয়ার হোস্টেস সাবান পানি দিয়ে তার কোট কয়েকবার মুছে দিল, তবু বমির উৎকট গন্ধ গেল না। টয়লেটে গিয়ে কাপড় বদলানো যেত, কিন্তু তার সঙ্গে একটিমাত্র বিপ্রেস, বড় সুটকেস দুটি লাগেজ ক্যাবিনে। প্লেন থেকে নামার সময় ছোট্ট দুর্ঘটনা ঘটল। সিঁড়িতে বেকায়দায় পড়ে পা মচকে গেল। ইমিগ্রেশন অফিসারের সঙ্গেও কিছু কথা কাটাকাটি হলো। অফিসারটি বলল, তুমি লন্ডনে যাচ্ছ? লন্ডনে কি জন্য যাচ্ছ? তিনি বললেন, তা দিয়ে তোমার কি দরকার? আমার পাসপোর্টে ভিসা দেওয়া আছে, সে ভিসায় আমি ঢুকব। তুমি আমার প্রশ্নের জবাব দাও, কেন যাচ্ছ? বিজনেস ট্রিপ না প্লেজার ট্রিপ? ফখরুদ্দিন সাহেব বিরস গলায় বলল, সর্দি ঝাড়ার জন্য যাচ্ছি। তোমার এই দেশ নাকে সর্দি ফেলার জন্য অতি উত্তম। তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? হ্যাঁ, করছি। তোমার ব্রিফকেস খোলো, হ্যান্ডব্যাগ খোলো, চেকিং হবে। একবার হয়েছে, আরো 10 বার হবে। তোমার সঙ্গে টাকা পয়সা কি পরিমাণ আছে? যথেষ্টই আছে। পরিমাণটা বলো। পরিমাণ তোমাকে বলার কোনো প্রয়োজন দেখছি না, লিখিতভাবে আগে একবার বলা হয়েছে। সুবোধ বালকের মতো আরো একবার বলো। যদি বলতে না চাই, তুমি এসো আমার সঙ্গে। কোথায়? তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতি উত্তম প্রস্তাব, চলো যাওয়া যাক। ফখরুদ্দিন সাহেবকে 3 ঘন্টা বসিয়ে রাখা হলো। যখন ছাড়া পেলেন তখন তার শরীর অবসন্ন। একটু পরপর বমি আসছে, বমির বেগ সামলাতে হচ্ছে। মাথায় তীব্র যন্ত্রণা। হোটেলে পৌঁছে বাংলাদেশে কল বুক করতে চাইলেন। বলা হলো, স্যাটেলাইটে ডিস্টারবেন্স আছে, ওভারসিজ কল 6 ঘন্টার আগে করা যাবে না। হেলেনার খোঁজে তার নার্সিং হোমে টেলিফোন করলেন। অ্যাটেন্ডেন্ট নার্স বলল, পেশেন্ট ঘুমোচ্ছে। ফখরুদ্দিন সাহেব বললেন, আমি ওর স্বামী। নার্স মধুর হেসে বলল, তুমি পেশেন্টের স্বামী হও বা প্রেমিক হও, হার্টের রোগীকে ঘুম থেকে ডেকে তোলা যাবে না। ভোর 8টায় টেলিফোন করো, কেমন? কান শান্ত হয়ে ঘুমাও। রাত কত হয়েছে সেটা বোধহয় তুমি জানো না। গুড নাইট। রুম সার্ভিসকে কফি দিতে বলেছিলেন। সে কফি এলো 1 ঘন্টা পর। চুমুক দিয়ে তার মনে হলো তিনি কুইনাইন গলা গরম পানি খাচ্ছেন। সারা রাত তার ঘুম হলো না, ছটফট করতে লাগলেন। শেষ রাতের দিকে প্রবল জ্বরে সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে রইল। তার মনে হলো এই হোটেলে তাকে মরতে হবে, আত্মীয় পরিজনহীন নির্জন একটা ঘরে। শেষ মুহূর্তে পানি পানি করে চেঁচাবেন, কেউ শুনবে না। কোনো প্রিয় মানুষের মুখ দেখতে চাইবেন, দেখতে পারবেন না। প্রিয় মুখ এই সংসারে তার নেই। যাদের বাবার মুখ আবছাভাবে মনে পড়লেও মার মুখ মনে পড়ে না। বাবার মুখও অস্পষ্ট। তার মুখে বসন্তের দাগ ছিল। মাথার চুলগুলি ছিল লালচে ধরনের কোকড়ানো। স্মৃতি বলতে এই। অবশ্য এই নিয়ে তার মাথা ব্যথা কোনো কালেই ছিল না। যা চলে গিয়েছে তা নিয়ে বুক চাপড়ানো এক ধরনের বিলাসিতা। এই বিলাসিতা কবি এবং শিল্পের জন্য ঠিক আছে, তার জন্য নয়। তার চোখ পিছনের দিকে নয়, সামনের দিকে। তিনি রুম সার্ভিসের বোতাম টিপলেন, লাল বাতি জ্বলে উঠছে। কেউ আসছে না। অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রায় সময় নিঃসঙ্গ অবস্থায় মারা যায়। দরজায় নখ হচ্ছে, কেউ বোধহয় এসেছে। ফখরুদ্দিন সাহেব বহু কষ্ট বললে, কামিন। লাল চুলের বেটে খাটো একটা মহিলা উকি দিলে। ভয় পাওয়া গলায় বলল, তোমার কি হয়েছে? ফখরুদ্দিন সাহেব জবাব দিতে পারলেন না। শূন্য দৃষ্টিতে তাকালে। মনে হচ্ছে ফিরোজের বৃহস্পতি এখন তুঙ্গে।
বিক্রম সাহেবের বন্ধু তাকে সহকারী ডিজাইনার হিসেবে নিয়েছেন। ভদ্রলোক ছোটখাটো, মাগুর মাছের মতো কালো রং, ফিটফাট বাবু সেজে থাকেন। তার কাছে গেলেই আফটার শেভ লোশনের কড়া গন্ধে মাথা ধরে যায়। তার নাম মন্তাজ মিয়া। ছবির লাইনে 15 বছর ধরে আছেন। এখন পর্যন্ত কোনো ছবি হিট করেনি। তার ধারণা এবারের ছবিটি করবে। ছবির নাম নয়া জিন্দেগি। ইংরেজিতে লেখা ফ্রেশ লাইফ, নিউ লাইফ নয়। এই ছবি হিট করবে এরকম আশা করবার সঙ্গত কারণ আছে। ছবিতে 3 জন হিরোইন, 2 জন মারা যাবে, শেষ পর্যন্ত একজন টিকে থাকে। হিরো এবং হিরোইন নয়া জিন্দেগি শুরু করে। 6টা গান আছে, প্রতিটি গানই কলকাতার আর্টিস্টদের নিয়ে গান। ব্যালেন্স আছে, যা রেকর্ড করা হয়েছে কলকাতার এক ক্যাবারেতে। প্রিন্সেস সুরাইয়া এমন এক ড্যান্স দিয়েছে যা দেখে এই বুড়া বয়সে মমতাজ মিয়ার বুক ধরফর করছে। সেন্সর এই জিনিস কেটে দিলে সর্বনাশ হবে। ছবির অর্ধেক কাজ বিদেশে হয়েছে, বাকি অর্ধেক দেশে হবে। বেশিরভাগই আউটডোরে, ইনডোর হিরোর বসার ঘর এবং বারান্দা। এমন সেট করতে হবে যাতে রিক্সাওয়ালা শ্রেণীর দর্শকদের চোখ কোটর থেকে বের হয়ে আসে, ক্রমাগত সিটি বাজতে থাকে। মমতাজ মিয়ার সঙ্গে ফিরোজের নিম্নলিখিত কথাবার্তা হলো। তুমি করে বললে আপত্তি আছে? জি হ্যাঁ। গুড। আমি সবাইকে তুমি করে বলি। এদেশে যে টপ নায়িকা যার সাইনিং মানি আমি 25,000 টাকা, তাকেও তুমি করে বলি। ফিরোজ তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। তুমি কাজে লেগে পড়ো, কিভাবে কি করতে হয় শিখো। আমি যা চাই সেটা হচ্ছে গ্ল্যামার। GLAMOUR। বুঝলে? জি, বুঝলাম। বোম্বের ছবিগুলো দেখো, দেখে কাজ শিখো। হ্যাঁ, তাই করব। বিক্রম সাহেব বলেছেন, তুমি প্রতিভাবান লোক। সত্যি নাকি? জি না, সত্যি না। গুড, ভেরি গুড। GOD। প্রতিভাবান লোকদের দিয়ে কিচ্ছু হয় না। আমি চাই কাজ, ওয়ার্ক, WORK। বুঝলে? জি, বুঝলাম। মদ্যপানের অভ্যেস আছে? না। অল্প স্বল্প খেতে পারো, এতে দোষের কিছু নাই। অল্প খেলে মেডিসিনের মতো কাজ করে, ব্রেইন শার্প হয়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে এতদূর এগিয়ে গিয়েছে জ্ঞানে, বিজ্ঞানের, শিল্পের, সংস্কৃতিতে, এর পিছনে অ্যালকোহলের একটা ভূমিকা আছে বলে মনে করা হয়। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আকাশ জোড়া মেঘ, পর্ব 2। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।